আচ্ছা, আমরা এতক্ষণ এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম বা শুনলাম, সে বিষয়টা হলো যে আমরা 50 অষ্টমিক পদ্ধতির ওষুধগুলো তৈরি করলাম এবং ডাক্তার ইলিয়াস সাহেব উনি বললেন যে স্যার এগুলা কি কিনতে পাওয়া যাবে কিনা, মানে পরিশ্রম হয়ে যাবে সেই জন্য। তো আমরা এতক্ষণ যেই আলোচনা করলাম সেই আলোচনা হলো এই, এখানে আপনারা যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাসিডাম ট্যানিক, মানে ট্যানিক অ্যাসিড এই মেডিসিনটার নাম। এই মেডিসিনটা হলো বিজেইনের ইন্ডিয়ান ব্র্যান্ড, এটা আমি ব্যবহার করি। এর মধ্যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আচ্ছা এখানে কতগুলো বডি দেখা যাচ্ছে না মনে হয় সম্ভবত, যেটাই হোক আমি আপনাদেরকে হাতে ধরে দেখাচ্ছি যে এই এই যে পিলগুলো এরকম করে প্রত্যেকটা পিলের 500 পিল, এই 500 পিলে এক ফোঁটা আমরা লিকুইড মেডিসিন দিয়ে এটাকে অ্যাবজর্ব করবো। অ্যাবজর্ব মানে হলো শুষে নেওয়া, এবং এখান থেকে একটি পিল আমরা মেডিসিন হিসাবে ব্যবহার করব। এর জন্য আমাদের যে উপকরণগুলো দরকার সেটা হলো, আমাদের দরকার হলো একটা বোতল। এই এটা 2 আউন্সের বোতল আমি ব্যবহার করি, কিন্তু হানিমান 4 আউন্সের কথা বলেছেন, আপনি 4 আউন্সের বোতল ব্যবহার করতে পারলে ভালো, 2 আউন্সও করা যায়। একটা বোতল, এই হলো মুখা, এবং এটা এই যে দুটো জিনিস, এবং আমার এই মেডিসিন, এবং এটাও একটা মেডিসিন। এটা হলো ডিস্টিল ওয়াটার, অর্থাৎ অ্যাকোয়া ডিস্টিলার। ঠিক আছে, এই যে এটা অ্যাকোয়া ডিস্টিলার। আমরা ঢেলে আমি দেখাচ্ছি, এই যে গ্লাসের মধ্যে অ্যাকোয়া ডিস্টিলার। তো এই জিনিসগুলো আমার প্রয়োজন হবে। এখন আমি এই যে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসবো বা কোনো কোম্পানির কাছ থেকে যে মেডিসিনটা কিনে নিয়ে আসলাম, এই 2 পাওয়ার, ধরুন আপনি এই 2 পাওয়ারের মেডিসিনটা আমি প্রেসক্রিপশন করলাম, আপনি আপনার রোগীকে এই 2 পাওয়ারের মেডিসিনটা দিবেন। এটার প্রিপারেশনটা কি? প্রিপারেশন হলো, প্রথমে আমরা এই যে 2 আউন্সের বোতল, এটার মধ্যে আমরা ডিস্টিল ওয়াটার নেব, অ্যাকোয়া ডিস্টিলা নেব। কতটুকু? 2/3, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ পরিমাণ, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় ক্লিয়ার, 2 ভাগ পরিমাণ ডিস্টিল ওয়াটার নেব। এবং এখানে এই ডিস্টিল ওয়াটারে এখান থেকে আমরা খুলে নেব কিভাবে? দেখুন, হাত দিয়ে ধরবো না, এভাবে ধরে এই যে একটা এইভাবে করে টোকা দিতে হবে, টোকা দিলে একটা পড়ে যাবে। একটাই এসেছে, দেখেন একটাই এসেছে, কারণ আমি যে একটু ধরেছি যার কারণে এই একটাই পড়েছে। তো হয়ে গেল, এটা আমরা দিলাম একটা। এরপরে আপনাকে যেটা দিতে হবে, এটাকে বিশুদ্ধ রাখার জন্য কয়েক ফোঁটা ইথাইল অ্যালকোহল বা রেকটিফাইড স্পিরিট দিতে হবে, 2-4 ফোঁটা, ভালো থাকার জন্য। না দিলেও চলবে। এরপরে এটাকে মুখটা টাইট করে আটকে দিতে হবে। এই আপনার হয়ে গেল রোগীর জন্য মেডিসিন। এখন আপনি একটা লেবেল লাগিয়ে দিতে পারেন এভাবে। এই হয়ে গেল আপনার মেডিসিন, আপনার লেবেলিং হয়ে গেল, দেন কি আপনার মেডিসিন হয়ে গেল। এখন কথা হলো যে এই মেডিসিন তো আপনি আপনার রোগীকে দিয়ে দেবেন, আপনার রোগী কিভাবে খাবে? রোগী খাওয়ার নিয়ম হলো, ঝাঁকি দেওয়ার জন্য 10টি 12টি অথবা 8টি ঝাঁকির কথা আমরা বলে থাকি। এই ঝাঁকিটা কিভাবে দিবে? ঠিক এভাবে নিয়ে হাতে এভাবে করে ঝাঁকি দেবে, অথবা লেদারি কোনো কিছু বা বইয়ের উপরে ধরে এভাবে এরকম করে ঝাঁকি দেবে, থেমে এভাবে করে ঝাঁকি দেবে। তো এইভাবে করে 10টি অথবা 8টা ঝাঁকি দেবে। ঝাঁকি দেওয়ার পরে এখান থেকে 1 পর পরিমাণ মেডিসিন আমরা নেব। কোথায় নেব?
এক গ্লাস পানির মধ্যে, এই দেখুন আমি এক গ্লাস পানি নিতেছি, এক গ্লাস পানি নিলাম। আচ্ছা, এক গ্লাস পানি নিলাম আমি, এখানে একটু কম। এখান থেকে আমার রুগী এক কর্ক পরিমাণ, দেখেন এই যে বেশি কম হলে সমস্যা নেই, এটার মধ্যে ঢেলে দিলাম। এবার এই মেডিসিনটাকে, এটা কিন্তু মেডিসিন হয়ে গেল, এখন এটাকে চামচ দিয়ে কয়েকবার নাড়াবে, নাড়িয়ে এখান থেকে এক ঢেকুর পরিমাণ অথবা এক চা চামচ পরিমাণ খাবে। এটা হলো এক মাত্রা। এখন যদি আমার রুগীকে আপনি বলেন যে ডেইলি 3 বার খাবেন, তাহলে এভাবে 3 বার বানিয়ে 3 বার খাবেন, 4 বার বানিয়ে 4 বার খাবেন। এটা হলো সূক্ষ্ম পদ্ধতির প্রয়োগ। বিভিন্ন সময় এবং বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আমরা বিভিন্ন রকম ব্যবহার করে থাকি। তাহলে স্যার বাকি অংশ কি ফেলে দিতে হবে স্যার? জি জি, প্রয়োজন নাই, একবার গ্রহণ করার পরে বাকি অংশটুকু ফেলে দিবেন। এটা হলো ক্লিয়ার কনসেপ্ট। আপনারা সবাই তো বুঝতে পেরেছেন নাকি? তাহলে আমরা আবার রিপিট করব বিষয়টি, সেটা হলো যে আমরা এই একটা মেডিসিন, আমাদের 50 শতমিক মেডিসিন, এখানে পাওয়ার হলো 2, ঠিক আছে, 2 পাওয়ার, যার ভ্যালু হলো 1 লক্ষ, এবং এই মেডিসিনটাকে আমি সূক্ষ্ম মাত্রায় তৈরি করব রোগীর জন্য। তাহলে আমাকে কি প্রয়োজন হবে? প্রয়োজন হবে আমরা এই একটা শিশিতে 1/3 খালি রেখে 2/3 ডিস্টিল ওয়াটার দেবো, অ্যাকোয়া ডিস্টিলার দেবো, এবং এর মধ্যে একটি বড়ি দেবো শুধুমাত্র। এখান থেকে মুখা খুলে একটি বড়ি এটার মধ্যে দেব। দেওয়ার পরে আমরা মুখাটাকে আটকিয়ে দেব। আটকিয়ে দেওয়ার পরে রোগী যদি সাসসেপ্টিবিলিটি বেশি হয় সেক্ষেত্রে 8 ঝাঁকি, সাসসেপ্টিবিলিটি যদি কম হয় তাহলে 10 ঝাঁকি, 12 ঝাঁকি, এভাবে। সাধারণত স্ট্যান্ডার্ড হিসেবে 10 ঝাঁকি ব্যবহার করা যায়, এবং রোগী 10টা ঝাঁকি দিবে, হয়তো হাতের তলায় রেখে, নতবা কোনো লেদারের জিনিস বা কাঠের বাঁধানো বই এর উপরে রেখে এভাবে করে উপর থেকে ঝাঁকি দেবে, এভাবে করে ঝাঁকি দেবে। ব্যাস, হয়ে গেল আমাদের মেডিসিন। এখন রোগী এই ঝাঁকি দেওয়ার পরে কিভাবে বানাবে? 1 গ্লাস পরিমাণ ডিস্টিল ওয়াটার নিবে, এই যে, এবং এখানে 1 কাপ পরিমাণ এই আমি 1 কর্ক পরিমাণ দিতে পারি, অর্থাৎ আধা কপও দিতে পারেন, একই জিনিস। এটাকে ঢেলে নিতে হবে, এই, এবার নাড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এখান থেকে রোগী 1 চামচ খাবে, আর বাকি গ্লাসের মিশানো ওষুধটুকু ফেলে দিবে। তো এই হলো আমাদের পরিবেশন। স্যার একটা কথা ছিল স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, বড়িটার সাথে সাথে দেওয়ার সাথে সাথে কি আমি স্যার সার্ভ করতে পারবো, নাকি এটা ডিসলভ হতে হবে? আচ্ছা, না, এটা আমি তো দেখাচ্ছি আপনাদের ক্লাস, এই জন্য এটাকে গলে যাওয়ার জন্য সময় দিতে হবে, কারণ এই বড়িটা সাধারণত দেওয়ার 1-2 মিনিটের মধ্যেই গলে যায়। তারপরেও যদি বেশি থাকে তাহলে গলে যাওয়ার পরে দিতে হবে, ঠিক আছে? স্যার এটাকে স্টারিং করার দরকার আছে স্যার? ডিসলভ হওয়ার জন্য নাড়ানোর দরকার আছে, নাকি নিজে থেকে গুলতে হবে? না, ওইটা তো আপনার যেহেতু রুগী আপনার সাথে সাথে খাচ্ছে না, বাসায় যাবে তারপর ঝাঁকি দেবে, এমনিতে আচ্ছা স্যার, হয়ে যাবে। আচ্ছা স্যার, আরেকটা কথা হচ্ছে স্যার, সাসসেপ্টিবিলিটিটা কিভাবে বুঝবো স্যার? একটা রোগী কোন একটা ড্রাগে সাসসেপ্টেবল বেশি, অথবা এটার কি কোনো আলাদা ক্লাস আছে? এইগুলো আসলে কোনো মাপকাঠি নেই। আপনি যখন চিকিৎসা করবেন, একজন ফিজিশিয়ান হিসেবে আপনি আপনার রোগীর সাথে কথা বলবেন, এবং রোগীর ধরন, রোগীর যে প্যাথোলজিক্যাল টেস্ট, এগুলো দেখবেন, এবং সে কোনো মেডিসিন গ্রহণ করেছে, তার রোগের ইতিহাস, এগুলো থেকে আপনি একটা সামারাইজেশনে আসবেন যে আমার রোগীর সাসসেপ্টিবিলিটি কতটুকু।
একেবারে সহজ খাঁটি বাংলায় যদি আমরা বলতে চাই যে দুর্বল যে পেশেন্ট গুলো রয়েছে, যাদের শরীরে মেডিসিনের প্রতিক্রিয়া কম, তাদের জন্য আমরা 8 ঝাঁকি দিলাম বা 10 ঝাঁকি দিলাম। তো যদি আপনি এটা না বুঝতে পারেন যে কত ঝাঁকি দেব, তাহলে আপনি স্ট্যান্ডার্ড 10 ঝাঁকি ব্যবহার করেন কমন ভাবে, সমস্যা নেই। এখন কথা হলো ডোজ আমি কিভাবে দেব। 50 শতমিক পদ্ধতির ডোজটা কিভাবে দেব, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমরা এগুলো অনেক ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছু বলে, একেবারে সহজ। সহজটা কিভাবে? 2 রকম পদ্ধতিতে আপনি ব্যবস্থা করবেন। একটা হলো ক্রনিক ডিজিজ, একটা হলো অ্যাকুইট ডিজিজ। তরুণ রোগ যেমন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, এগুলা হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে তরুণ বলতে হলো ফান্ডামেন্টাল কজ যেখানে অনুপস্থিত, কিন্তু এক্সাইটিং কজেস রয়েছে, সেগুলোকে আমরা তরুণ রোগ বলি। তারপরে আমি সাধারণ দৃষ্টিতে বলছি, যেমন সর্দি, জ্বর, কাশি। এক্ষেত্রে কি হয় যে রোগীর অবস্থা জটিল থাকে, রোগীকে দ্রুত ভালো হওয়ার প্রয়োজন হয়, সেজন্য আমরা রিপিট ডোজ দিতে পারি। এবং এই রিপিট ডোজটা রোগীকে বলে দিতে হবে যে আপনি রোগের অবস্থার উন্নতি বা অবনতি হলে ওষুধের পরিমাণ কমিয়ে দিবেন। এক্ষেত্রে আপনি 1 মিনিট পর পরও, 5 মিনিট পর পর, 10 মিনিট পর পর ব্যবহার করতে পারেন। তবে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে অ্যাকুইট ডিজিজেও যদি হোমিওপ্যাথিক ওষুধ সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি, তাহলে 2-3 মাত্রার বেশি ডেলি প্রয়োগ করার প্রয়োজন হয় না, ডেলি 3 বারের বেশি প্রয়োগ করার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ডলি ডেলি 3 বার ব্যবহার করতে পারেন, অথবা ডেলি 1 বার ব্যবহার করতে পারেন। এবার আসেন ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, জটিল রোগ যেমন স্কিন ডিজিজ, চর্মরোগ হয়েছে, একজন হার্ট ডিজিজ রয়েছে যেখানে সাইকোটিক মিয়াজম রয়েছে, টিউমার রয়েছে, পাইলস রয়েছে, কেউ আঘাত পেয়েছে, আঘাতটাকে আমরা তরুণ রোগের মধ্যে নেব। কিন্তু এই যে রোগগুলো বললাম, যে চর্মরোগ, তারপর রয়েছে টিউমার, আঁচিল, তারপর পাইলস, তারপর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তারপরে রয়েছে এই যে সমস্যাগুলো, এগুলো ক্রনিক ডিজিজ। এবং এই ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? মেডিসিন দিতে হবে কম, ডেলি 1 বার, 1 দিন পর পর, 3 দিন পর পর, 5 দিন পর পর, 7 দিন পর পর। সাধারণত ক্রনিক ডিজিজে যদি সরিক পেশেন্ট হয়, সেক্ষেত্রে আপনি 1 দিন ব্যবহার করতে পারেন। সাইকোটিক পেশেন্টের ক্ষেত্রে মেডিসিন বেশি দেওয়া প্রয়োজন হয়, অনেক সময় ডেলি 2 বার দিতে হয়, 1 বার দিতে হয়, আবার 1 দিন পর পর, এভাবে করে ব্যবহার করতে পারেন। তাহলে আমরা ফাইনালি কি বুঝতে পারলাম? সেটা হলো যে 50 শতমিক পদ্ধতির মেডিসিন গুলো তরুণ রোগের ক্ষেত্রে আমরা প্রয়োজন অনুসারে 3 বার 5 বার ব্যবহার করতে পারি। কারণ কি? শততমিক পদ্ধতির মেডিসিনের মতো 50 শতমিক মেডিসিন অ্যাগ্রাভেশন নেই, সাধারণত হয়নি। তবে কখনো কখনো 50 শতমিক পদ্ধতির মেডিসিনেও অ্যাগ্রাভেশন দেখা যায়। অন্ধের মতো কোনো কিছুই ব্যবহার করা ঠিক না। এজন্য আমি সম্মানিত চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা প্রত্যেকটা মেডিসিন ব্যবহার করার ক্ষেত্রে রোগীর সাসেপ্টিবিলিটি, রোগীর কন্ডিশন, মিয়াজম ইত্যাদি দেখে আপনারা প্রেসক্রিপশন করবেন। সাধারণত সরিক মিয়াজমে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন, মেডিসিনাল অ্যাগ্রাভেশন বেশি দেখা দেয়, সাইকোটিক তে অ্যাগ্রাভেশন কম দেখা দেয়, সিপিলিসেও প্রচুর অ্যাগ্রাভেশন দেখা দেয়। জটিল রোগের ক্ষেত্রে যেখানে মিয়াজমের উপস্থিতি রয়েছে, সেখানে আমরা 1 বার, 2 বার, 3 বার, কখন 1 বার ব্যবহার করব, কখন 2 বার ব্যবহার করব, কখন 3 বার ব্যবহার করব। যখন আমরা দেখব মেডিসিন আমাদের বডিতে প্রতিক্রিয়া তৈরি শুরু হচ্ছে, তখন আমরা মেডিসিনের পরিমাণ কমিয়ে দেব। এবং আমরা রোগীকে শিখিয়ে দেব যে আপনি যদি রোগের উন্নতি বুঝেন, তাহলে কি করবেন? আমি 2 বার খেতে দিয়েছি, আপনি 1 বার কমিয়ে দেবেন। যত ভালো থাকবেন তত আস্তে আস্তে কমিয়ে দেবেন। শততমিক পদ্ধতিতে ক্রিয়া শুরু হওয়ার পরে কোনো মাত্রাই প্রয়োগ করা যায় না, কারণ কি? অ্যাগ্রাভেশন হয়। কিন্তু 50 শততমিক পদ্ধতিতে তুলনামূলকভাবে এই অ্যাগ্রাভেশনের পরিমাণটা কম হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা মেডিসিন বানাবো এবং মেডিসিন রোগীকে দেব, এবং রোগী কিভাবে এটা ব্যবহার করবে, এবং ডোজটা কিভাবে দেব। ডোজের উপরে আলাদা
আমি ক্লাস নেব ইনশাল্লাহ। এটা শুধু আমি ব্যবহারই করতে আপনাদেরকে ডোজগুলো শিখিয়ে দিলাম। স্যার একটু যে এই 50 সহস্রতমিক পদ্ধতির মেডিসিন সুবিধা কি অসুবিধা কি সেটাও আমাকে জানতে হবে। আমি বোধহয় এর ব্যাপারে এর আগে ক্লাস নিয়েছি এবং সংক্ষিপ্ত আমি বলবো, সময় নষ্ট করব না। 50 সহস্রতমিক পদ্ধতির সুবিধা হলো যে 50 সহস্রতমিক পদ্ধতির মেডিসিন গুলো অর্গানন অফ মেডিসিনের 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্রে বলা হয়েছে যে আদর্শ আরোগ্য হলো দ্রুত, বিনা কষ্টে এবং বিজ্ঞানসম্মত পন্থায় আমাদের এই আরোগ্যটা দিতে হবে। এবং এটার পদ্ধতিটা হলো রোগের মূল উৎপাটন করা। ঠিক তেমনি 50 সহস্রতমিক পদ্ধতির মেডিসিন গুলো ব্যবহার করলে দ্রুত আরোগ্য হওয়া সম্ভব এবং মূল উৎপাটন করা সম্ভব, যেটা খুব দ্রুত সময়ের মধ্যে। অপরদিকে 50 সহস্রতমিক পদ্ধতির উচ্চ শক্তিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে হোপলেসলি প্রায় এক মাস 2 মাস অপেক্ষা করতে হয় এবং এই সময় প্লাসিবো প্রদান করতে হয়। ভুল করবে কোনো মেডিসিন প্রয়োগ করে ফেললে তাহলে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সেক্ষেত্রে আমাদের অনেক সময় রোগী হাতছাড়া হয়ে যায়, কারণ রোগীরা অনেক সময় এই সময়টা ধৈর্য ধরতে চান। সুতরাং 50 সহস্রতমিক পদ্ধতি শততমিক পদ্ধতি অপেক্ষা উত্তম। দ্বিতীয়ত, 50 সহস্রতমিক পদ্ধতির বেলায় পাওয়ার সেটিংটা বড় ঝামেলা নেই। অর্থাৎ আপনি যে কোনো রোগীতে 3টা পর্যায়, প্রথম, মধ্যম এবং সর্বোচ্চ, লো, মিডিয়াম এবং হায়ার, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত লো, 10 থেকে 20 পর্যন্ত মিডল এবং 20 থেকে 30 পর্যন্ত হায়ার পটেন্সি। এক্ষেত্রে সাধারণত আপনি 2 থেকে বা 1 থেকে শুরু করে উপরের দিকে গেলেই আপনার রোগী আরোগ্যের পথে চলে আসবে। কিন্তু শততমিকের বেলায় পাওয়ার সেটিংটাও একটা গুরুত্বপূর্ণ। কখনো কখনো শততমিক পদ্ধতির 200 শক্তিতে কাজ করে, আবার অনেম কাজ করে না, আবার অনেম কাজ করে 10M কাজ করে না। সেক্ষেত্রে আপনি এই ওষুধ প্রয়োগ করার মাধ্যমে আপনাকে বুঝতে হবে যে এটা কাজ করলো কি করলো না। অনেক সময় আমরা একটা ধূম্রজালের মধ্যেও থাকতে হয়। সুতরাং সেই দিক থেকে 50 শততমিক পদ্ধতি শততমিক পদ্ধতি অপেক্ষা বেটার। 50 শততমিক পদ্ধতিতে বারবার রিপিটিশন করা যায়, কিন্তু শততমিকে বারবার রিপিটিশন করলে অনেক সময় অ্যাগ্রাভেশন দেখা যায়। এছাড়াও আরো নানাবিধ সুবিধা রয়েছে। অসুবিধাগুলো কি? 50 শততমিক পদ্ধতির অসুবিধাগুলো কি? 50 শততমিক পদ্ধতির মূল অসুবিধা হলো যে একটা মেডিসিন তৈরি করার জন্য এটা পানিতে মিশিয়ে নিতে হবে এবং এই পানিটা মিশিয়ে কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হয়, যেটা রোগীর কাছে অনেক সময় সমস্যার কারণ হয়। 50 শততমিক পদ্ধতির মেডিসিন গুলো আরেকটা সীমাবদ্ধতা হলো যে এটা খুব সূক্ষ্ম পরিমাণ, যার কারণে সঠিক নির্বাচন না হলে হোমিওপ্যাথিক মেডিসিন আমাদের শরীরে প্রতিক্রিয়া তৈরি করে না। তবে শততমিক পদ্ধতিতে মেডিসিন সঠিক না হলে অনেক সময় সাপ্রেশন হয়, যেটা রোগীর জন্য ক্ষতিকর, যদিও সাময়িকভাবে ডাক্তারের জন্য উপকারী, যে কিছুটা কাজ করেছে। এভাবে আরো অসংখ্য সুবিধা অসুবিধা রয়েছে। সর্বোপরি আমার যে মেসেজ আপনাদের জন্য সেটা হলো যে আপনি আপনার জীবনের শুরুটা 50 শততমিক পদ্ধতির মাধ্যমে এবং নিজের মধ্যে সেলফ কনফিডেন্স রেখে শুরু করবেন। তাহলে আপনার বাকি জীবনগুলোতে আপনি একটা স্ট্যান্ডার্ড চিকিৎসা জীবনে প্রবেশ করতে পারবেন। সুতরাং হানিম্যান, এখন কথা হলো যে হানিম্যান এই 50 শততমিক পদ্ধতিটা এটা দুটা পার্থক্য করে শেষ বেলাতে কেন এটাকে পারফেক্ট মেথড বলে গেলেন। অর্থাৎ হানিম্যান লক্ষ্য করলেন যে আমাদের শরীরে ডাইনামিক শক্তিটা যে কাজ করে, সেই কাজ করার জন্য ইনগ্রেডিয়েন্টসকে যত কমানো যাবে নির্দিষ্ট সায়েন্টিফিক ওয়েতে, তত এই মেডিসিনটি
আমাদের শরীরে ইমিউনো রেসপন্স তৈরি করতে পারবে। সুতরাং সেই কারণে 50 শতদিন পদ্ধতি এইভাবে ব্যবহার করা হয়। আমরা অনেক সময় ভুল করে ফেলি, 50 শতদিন পদ্ধতিকে স্থূল মাত্রা প্রয়োগ করার চেষ্টা করি, পানিতে প্রয়োগ করলে রোগীরা অনেক সময় বেশি খেয়ে ফেলে। সুতরাং এগুলো আমাদের রোগীকে আগেই সতর্ক করে দিতে হবে যে এই মেডিসিনের পদ্ধতিগুলো উচ্চ শক্তি, সুতরাং আপনি যেভাবে বলা হয়েছে ঠিক এভাবেই গ্রহণ করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা এখানেই শেষ করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, এবং 8 মিনিট সময় রয়েছে, আমি উত্তর দেব। যে আমি রোগীকে একটা মেডিসিন প্রয়োগ করলাম 2 পাওয়ার, কিন্তু রোগীর মধ্যে প্রতিক্রিয়া দেখছি না, কিন্তু আমি কনফিডেন্ট যে আমার রোগীর মেডিসিন সিলেকশন ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে? 2-3 দিতে হবে অথবা 4, কিন্তু হঠাৎ করে 10 পাওয়ার 12 পাওয়ারে যাওয়া যায় না। তবে কোনো অভিজ্ঞ চিকিৎসক যদি তার নিজস্ব কোনো চিন্তা বা যুক্তির মাধ্যমে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণ অর্থে কখনোই এটাকে বলা হয় জাম্পিং পটেন্সি। জাম্প দিয়ে পটেন্সি ব্যবহার না করাটাই উচিত। এক্ষেত্রে অ্যাগ্রাভেশন এবং সেল ডিস্ট্রাকশনের আশঙ্কা থেকে যায়। সুতরাং জাম্পিং পটেন্সি বিবেচনা করে ব্যবহার করতে হবে।